খুবই চালাক মানুষ, মোটামুটি সমস্ত কিছু ম্যানেজ করে ফেলেছে। কাগজপত্র তৈরি করতে যদিও অনেক টাকা লাগার কথা, কিন্তু তার কাছ থেকে মাত্র 50,000 টাকা নিয়েছে। কিন্তু জায়গা জমিনের মামলা মোকদ্দমা করতে করতে এই সমস্ত কাজে সে বেশ পটু। তিনি কাগজপত্র নিয়ে তের মার কাছে চলে যায়। তের দাদার শরীরটা এখন বেশি খারাপ যাচ্ছে। একটা দিন ভালো থাকলে বাকি দিনগুলো অসুস্থ থাকে। ডিভোর্সের কাগজ দেখা মাত্রই আয়ু বেশ খুশি হয়। সে এখন নিশ্চিন্ত আছে। জঙ্কুকের মা নেন্সির সাথে এই ব্যাপারে তার কথাবার্তা শেষ। তবে নেন্সি জঙ্কুকের শর্তের কথাটা আয়ুকে জানিয়েছে। সাইন দুজনের সামনাসামনি বসে করতে হবে। এটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। সংসার করলো না, ঝামেলা নেই, ঝগড়া ফেসাতো নেই, তাহলে কেন এমন বৈঠক বসাতে হবে সালিশির মতো? যদিও কথাগুলো সে ভেবেছে, তারপরও সে রাজি হয়ে গেছে। সমস্যা নাই, আসুক, সই করে চলেই তো যাবে। তের বাবার কাছে এসে তের মা ডিভোর্সের কাগজগুলো দিল। তের বাবা কোনো কথাই বলল না। আব্বু, তুমি শুধু শুধু ভাব নিয়ে আছো। একটা বার মেয়ের কথা চিন্তা করো। ভাই বোনের পাল্লায় পড়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে। তুমি মনে হয় একমাত্র মা যে কিনা তার নিজের মেয়ের ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু তুমি ভুল করছো। আয়ু আগে থেকেই জানে তার স্বামী চায় না মেয়ের ডিভোর্স হোক। আমাদের সমাজে একটা বার মেয়ের তালাক হলে তার গায়ে কালি লাগে, ছেলের কিচ্ছু হয় না। আয়ু এখনো চুপ, কিচ্ছু বলছে না। তুমি ভালো করে ভাবো আয়ু, ভাইজানকে টাকাটা দিয়ে দাও, নিষেধ করো, বলো এই সব লাগবে না। এইসব কথা বলে লাভ নেই তো। ছেলের পরিবারের সাথে আমার কথা হয়ে গেছে, তাদের তো সমস্যা নেই, তারাও এই হুট করে বিয়েটা মানতে পারছে না। কথাগুলো আয়ু নিজে থেকেই বানিয়ে বলেছে। যেহ প্রতিক্রিয়া করে বলল, ওহ, তাদের সাথে কথাও বলে ফেলেছো, বাহ, বেশ ভালো করেছো। ভাইজানকে খুব ভালো জানতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু তোমরা এটা কি করলা? তোমাদের এই কাজের খেসারত আমার মেয়েটাকে দিতে হবে। আয়ু ফস করে উঠে বলল, কেজি স্কুল থেকে এখন পর্যন্ত আমি আমার মেয়েকে পড়াশোনা করাচ্ছি। প্রত্যেকের মতের বিরুদ্ধে গিয়ে প্রাইভেটে ভর্তি করেছি কি এমন ভাবে বিয়ে দেওয়ার জন্য? তুমি আর তোমার ভাই বোনেরা আমার সাথে শত্রুতা শুরু করেছো। আমার মেয়ে পরীক্ষা দিয়ে আসবে, চুপচাপ সই করে দিবে, বাস, কথা শেষ। ভাইজানকে বলবো আরেকটা কাগজ বানিয়ে নিয়ে আসতে। সারাটা জীবন তোমার সংসারে খাটলাম, কিন্তু আমার কথার কোনো দাম নেই, করলাম না এই সংসার। তুমি জেদের বসে এগুলো করছো। আয়ু দেখি তোমাকে বলেছে ও সংসার করতে চায় না? আয়ু থমকে যায়। ইদানিং থেকে জঙ্কুকের কথা জিজ্ঞাসা করলে তে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা তার চোখে পড়েছে। হয়তো জঙ্কুকের কথাতে শুনতেই চায় না, তারপরও বিষয়টা তার নজর এড়ায়নি। একটু পাল্টে গিয়েছে মেয়েটা। আগে সারাদিন কি করতো, কি খেত, কোথায় যেত, সমস্ত কিছু ফোন করে জানাতো। এখন ফোন করলে 2টা মিনিট ঠিকভাবে কথাই বলতে চায় না। এই সমস্ত কিছুর জন্য এই বিয়েটার দায়ী। বিয়েটাই তার মেয়েটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এসব আর কোনো ঝামেলা থাকবে না। একবার তালাকটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তের মা আয়ুকে বোঝানোর চেষ্টা করলো। তের বড় ফুপি, তের মা আমাদের উপর জিদ করে এমন একটা কঠিন কাজ তুমি করো না। তালাক খুব খারাপ, আল্লাহ নারাজ হয়। তালাকি মেয়েকে এই সমাজ সহজে গ্রহণ করে না। দেখবা দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে কত কঠিন নিয়ম পালন করতে হয়। তাছাড়া তালাক হচ্ছে ইসলামের নিকৃষ্ট হালাল। আমাকে ইসলাম চেনাতে আসবেন না আপা। আপনারা কেউই চান না আমার তে ভালো কিছু করুক। বড় বউ, এটা তুমি বলতে পারলা? থেকে হাতের তালুতে করে বড় করি নাই আমরা। করেছেন, কিন্তু ওর ভালো চাইলে হুট করে বিয়েতে মত দিতেন না। বিয়ে শাদী তো হুট করেই হয় বৌমা। তোমার চাচাতো বোনের কথা হয়তো তুমি ভুলে গেছো, মনে নাই? পাশের বাড়িতেই তো বিয়েটা ঠিক হয়েছিল। বরযাত্রীর সামনে পাত্রী বেয়াদবি করাতে পাত্রের বাবা সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে দেয়। তারপর 1 ঘন্টার মধ্যে পুরোটা গ্রাম খুঁজে তোমাদের বাড়িতে তোমার চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিল। 1 ঘন্টার মধ্যে বিয়ে করে বউ নিয়ে গেল। এখন তো সে কাতারে থাকে, কত সুখী। টাকা পয়সা, গহনা গাঁটির কোনো কিছুর অভাব নেই। খালি টাকা পয়সা আর গহনা গাঁটি দেখছেন। শিক্ষার গুরুত্বটা কি একটু বোঝার চেষ্টা করেন আপা? তের ফুপু দেখলো তের মা রেগে উত্তেজিত হয়ে যাচ্ছে, তাই সে আর কথা বাড়ালো না। মনে মনে ভাবছে, বৌমা একটা অশান্তি না করে থামবে না। তার সাথে যোগ হয়েছে তার বড় ভাই, এর জন্যই তো এত সাহস পাচ্ছে। যাই হোক, তে তাদের খুব আদরের ভাস্তি, বড় ভাস্তি, এই বাড়ির প্রথম নাতনি। ওর খারাপ হোক এটা কেউই চায় না। তে দাঁড়িয়ে আছে 9 তলা একটা ভবনের গেটের সামনে। 1 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে জঙ্কুকের বাসা খুঁজে বের করেছে সে। সেই সকাল থেকে জঙ্কুকের ফোনটা বন্ধ পাচ্ছে তে। জঙ্কুকের অফিসের কার্ড থেকে অফিসের নাম্বার বের করে জানতে পেরেছে জঙ্কুক আজকে অফিস যায়নি। শহরের বাহিরেও থাকতে পারে কাজের জন্য, কিন্তু এই রকম কোনো শিডিউল তাকে বলেনি গত রাতে। শরীর খুব খারাপ লাগছে, কথাটি বলেই থেকে ঘুমাতে বলল। তারপর সকাল 10টা পর্যন্ত তে অপেক্ষা করার পর যখন দেখতে পারলো জঙ্কুক ফোন করছে না,
তখন সে চিন্তিত হলো। নিজে থেকে জঙ্কুককে ফোন করে দেখতে পারলো জঙ্কুকের নাম্বারটা বন্ধ। তে ভেবেই নিয়েছে জঙ্কুক নিশ্চয়ই খুব অসুস্থ, নিজে থেকেই চলে এসেছে, জানে না কে কি ভাববে। তাও তে চলেই আসলো। নিজের মনটাকে কিছুতেই বেঁধে রাখতে পারলো না। জঙ্কুককে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য বুকের ভেতরটা ছটফট করছে। আফটার অল নিজের বিয়ে করা একমাত্র হাজবেন্ড বলে কথা। গত রাতে হাজবেন্ডের এমন অসুস্থ কণ্ঠ শুনে স্ত্রী হিসেবে নিজেকে আটকে রাখতে পারেনি। গেটে থাকা সিকিউরিটির কাছ থেকে জঙ্কুক কত তালা থাকে আর ফ্ল্যাট নাম্বার কি সেটা জানলো তে। তারপর সোজা চলে গেল জঙ্কুকের ফ্ল্যাটের সামনে। কলিং বেল বাজার 30 সেকেন্ডের মধ্যে দরজা খুলে অবাক হয়ে গেল নেন্সি। তে এসেছে কই? জঙ্কুক তো বলেনি। ছেলেটার জ্বর এসেছে রাতে। সকালে জোর করে খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু মুখে কিছুই দিতে পারেনি। এই ওয়েদারে জ্বর মানে অন্য চিন্তা। ডেঙ্গু হচ্ছে চারপাশে। মেয়েটাকে কখন ডাকলো? আর মেয়েটাই বা কেমন শ্বশুর বাড়িতে চলে এলো? অদ্ভুত তো। ওর মা করছে তালাকের চিন্তা আর ও চলে এসেছে শ্বশুর বাড়িতে। এর জন্য অবশ্য ওনার ছেলেই দায়ী। বউ নিয়ে এসে ঘোরাঘুরি করেছে আর হয়তো দেখাও করেছে, নয়তো বাসায় চলে আসতো না। যাই হোক, বিরক্ত হলেও প্রকাশ করা যাবে না। ছেলের শখের বউ, কম বয়সী বউ নিয়ে এমনিতেই তার আহ্লাদের শেষ নেই। একেবারে পটের বিবি। মনে মনে রেগে কথাগুলো ভাবছিল নেন্সি। পর মুহূর্তে ভাবে, ধুর কি সব ভাবছি। মায়ের সাথে করা রাগ মেয়ের উপরে দেখানোর কোনো মানে হয় না। তাছাড়া তার ছেলে তো আর লুকিয়ে বিয়ে করেনি, তাদের সামনে রীতি মেনে বিয়ে করেছে। তে শাশুড়ির পা ধরে সালাম করলো। হাসি মুখে তার কাছ থেকে জানতে চাইলো রাত থেকে জঙ্কুকের ফোনটা বন্ধ কেন। টেনশন হচ্ছিল তাই চলে এসেছে। নেন্সি লক্ষ্য করলো তেকে খুব বিভ্রান্ত লাগছে। হুট করে চলে এসেছে বলেই হয়তো। নেন্সি তেকে টেনে নিয়ে সোফায় বসালো। রোজ বাসায় নেই, বাসায় থাকলে হয়তো নিজের ভাবিটাকে এক নজর দেখতে পারত। একমাত্র ছেলের বউ প্রথমবার তার বাসায় এসেছে, মিষ্টি মুক্ত করাতেই হয়। নেন্সি কিচেনে চলে যায়। ইস, এই মুহূর্তে তো বাসায় মিষ্টি নাই, কি করবে? ছেলেটার তো জ্বর, মেয়েটাও ভার্সিটিতে। কোনো উপায় না পেয়ে নেন্সি চিনির কৌটো থেকে পিরিজে সামান্য চিনি নেয়। এক গ্লাস পানি হাতে নিয়ে তের সামনে আসে। তে মা, প্রথমবার আমাদের বাসায় এসেছো, একটু মিষ্টি মুখ করো। তারপর ওইদিকে জঙ্কুকের রুম গিয়ে দেখো জঙ্কুক রুমে আছে, ঘুমাচ্ছে বোধহয়। তে লজ্জা পেয়ে গেল খুব। জঙ্কুকের মা তেকে চিনি খাইয়ে রুম দেখিয়ে দিয়ে ওখান থেকে নিজের রুমে চলে যায়। জঙ্কুক কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ফোন বন্ধ করে। তে গিয়ে তার পাশে দাঁড়ালো। জঙ্কুকের এলোমেলো চুলগুলো বের হয়ে আছে। তে জঙ্কুকের মাথা বরাবর ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে দিয়ে জঙ্কুকের মাথার চুল ছুঁয়ে দিতে থাকে। পরিচিত নরম স্পর্শে জঙ্কুক চোখ মেলে তাকায়। দেখতে পায় তে তার সামনে ফ্লোরে বসে আছে। জঙ্কুক আবারও কম্বলটা মুড়ি দিয়ে ফেললো। জ্বর বেশি এসেছে মনে হয়, তাই তো ভুল ভাল দেখছে। সকাল থেকে তার মনটা তো শুধু তেতে করছে। ফোন অন করলে রাজ্যের মেল এসে জমা হয়, সবগুলা রিপ্লাই করতে হয়। তে এবার আস্তে আস্তে জঙ্কুকের কপালে হাত দিয়ে বলে, অনেক জ্বর। জঙ্কুক এবার উঠে বসে বলে, তে তুমি? তে একটু বোকা বোকা হাসলো মিষ্টি করে।